ইংলিশের ভিতরে রোমান্টিসিজমের ব্যাপারটা রয়েছে। আপনি যদি সঠিকভাবে ইংলিশ যদি খুবই মন দিয়ে শেখার চেষ্টা করেন, আপনি অবশ্যই ইংলিশের প্রেমে পড়ে যাবেন। এটা মিথ্যা না, আপনি মিলিয়ে নিয়ে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, প্রতিদিনের ন্যায় আজও আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি নতুন আরেকটি ক্লাস নিয়ে। আজকে আমি উপস্থিত হয়েছি গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, প্রোনাউন নিয়ে। আমরা প্রত্যেকেই জানি প্রোনাউন ইংলিশের বেসিক স্ট্রং করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, যেটা বিভিন্ন ধরনের ভর্তি পরীক্ষায় আসে। তো আশা করি সকলে মনোযোগ সহকারে ক্লাসটি দেখবেন এবং পাশাপাশি আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, আশা করি দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমরা প্রোনাউনের পরিচয়টা একটু জেনে নিই। প্রোনাউন মানে হচ্ছে সর্বনাম, এটা আমরা প্রত্যেকেই জানি। নাউনের পরিবর্তে প্রোনাউন বসে, অর্থাৎ যে ওয়ার্ড বা শব্দ নাউনের পরিবর্তে বসে তাদেরকেই প্রোনাউন বলা হয়। প্রোনাউন ইজ এ সাবস্টিটিউট ওয়ার্ড, অর্থাৎ নাউনের যে পরিবর্তিত রূপ সেইটাই হচ্ছে প্রোনাউন। মনে আছে কি না জানি না, আমরা যখন ছোটবেলায় দা কাউ বা এরকম জাতীয় যে প্যারাগ্রাফ গুলো লিখতাম, তো এগুলো আমরা শুরু করতাম দা কাউ দিয়ে। যেমন দা কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল। এরপরে কিন্তু আর আমরা দা কাউ লিখতাম না, দা কাউ এর পরিবর্তে আমরা ইট লিখতাম। মানে দা কাউ এর পরিবর্তে আমরা ইট লিখতাম, এই ইটটা হচ্ছে ওই দা কাউ এর প্রোনাউন ফর্ম। তো আবার যখন আমরা ফুটবল খেলা দেখি, তখন একটা প্লেয়ার উঠে গেলে তার পরিবর্তে যে প্লেয়ারটা নামে ওইটাকে সাবস্টিটিউট প্লেয়ার বলা হয় নাকি। তো এরপরে আশা করি প্রোনাউনটা কি আসলে বুঝতে পেরেছেন। এর পরবর্তীতে আমরা প্রোনাউনের ক্লাসিফিকেশনটা একটু জেনে নিই। প্রোনাউন বেসিক্যালি 8 প্রকার, যেমন পার্সোনাল প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এবং সর্বশেষে রিসিপ্রোকাল প্রোনাউন। তো পরবর্তীতে আমরা কোনগুলো কোন প্রোনাউন এগুলো আমরা জেনে নিই। তো ফার্স্ট অফ অল পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনের ভিতরে কোনগুলো রয়েছে? আই, মি, মাই, মাইন, উই, আস, আওয়ার, আওয়ার্স, ইউ, ইয়োর, ইয়োর্স, হি, হিম, হিজ, she, her, hers, it, its, they, them, theirs। তো পার্সোনাল প্রোনাউন গুলো আমরা পেয়ে গেলাম। এখানে পার্সোনাল প্রোনাউনের সাথে ইনক্লুডিং রয়েছে পসেসিভ অ্যাডজেক্টিভ। যেমন এখানে মাই রয়েছে পসেসিভ অ্যাডজেক্টিভ, আওয়ার রয়েছে পসেসিভ অ্যাডজেক্টিভ, ইয়োর পসেসিভ অ্যাডজেক্টিভ, হিজ হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, her possessive adjective, its possessive adjective, theirs possessive adjective। তো পার্সোনাল প্রোনাউন ইনক্লুডিং পসেসিভ অ্যাডজেক্টিভ মানে মিলিয়ে দুইটা হচ্ছে কি পার্সোনাল প্রোনাউন। এরপরে রয়েছে রিফ্লেক্সিভ প্রোনাউন, মাই সেলফ, আওয়ার সেলফস, ইয়োর সেলফ, ইয়োর সেলফস, হিমসেলফ, হিমসেলফস, দেমসেলফস। ঠিক আছে। পরবর্তীতে রয়েছে ডেমনস্ট্রেটিভ, দিস, দ্যাট, দিস, দোজ, সো, সাচ, দা, সেম, ওয়ান, ওয়ান্স। পরবর্তীতে রয়েছে ইনডেফিনিট, এনি, সাম, অল, মেনি, ফিউ, নান। নান এর পুনরূপ হচ্ছে নো ওয়ান, সেটাকে সংক্ষেপে নান বলা হয়। এভরিওয়ান, সামওয়ান, নোবডি, এনিবডি, সামবডি, সামথিং, এনিথিং, নাথিং। ইনডেফিনিট প্রোনাউন গুলো হচ্ছে অনির্দিষ্ট। ইনডেফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট। তো এখানে এভরিওয়ান প্রত্যেকে, আমাদেরকে নির্দিষ্ট করে বলা নেই। সামওয়ান মানে কেউ, মানে আমাদেরকে জানা নেই। তো ইনডেফিনিট প্রোনাউন গুলো হচ্ছে এরকম। এরপরে
রয়েছে ইন্টারগেটিভ প্রোনাউন হোয়াট, হুইচ, হু, হুম, হুজ। রিলেটিভ প্রোনাউন হোয়াট, হুইচ, হু, হুম, হুজ, দ্যাট। তো একটা মজার বিষয় হচ্ছে রিলেটিভ প্রোনাউন এবং ইন্টারগেটিভ প্রোনাউন একই। তো আমরা কিভাবে আলাদাভাবে আইডেন্টিফাই করব? তো ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো সেন্টেন্সের শুরুতে বসে যদি প্রশ্ন করা হয় তখন সেগুলো হয়ে যায় ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন আমরা বলতে পারি হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন। তো এক্ষেত্রে হোয়াট হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। এবং পরবর্তীতে আমরা যদি রিলেটিভ প্রোনাউনটা জেনে নিই, রিলেটিভ প্রোনাউন হচ্ছে যখন সেন্টেন্সের মাঝে বসে দুইটা সেন্টেন্সকে সংযোগ করে, অর্থাৎ কনজাংশন হিসেবে যখন বসবে তখন সেটা রিলেটিভ প্রোনাউন হয়ে যাবে। যেমন আমি যদি বলি আই নো হিম হু ইজ এ ডক্টর, আমি তাকে চিনি যিনি একজন কি ডাক্তার। তো এই ক্ষেত্রে এই হুটা হয়ে যাবে তখন রিলেটিভ প্রোনাউন। এবং পরবর্তীতে রয়েছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ইজ, আদার, নেইদার। এইদার হচ্ছে দুইয়ের মধ্যে একজনকে বোঝালে এইদার, আর নেইদার হচ্ছে দুইয়ের মধ্যে কেউ না। অর্থাৎ এইদার হচ্ছে দুইয়ের মাঝে একজন, আর নেইদার হচ্ছে দুইয়ের মধ্যে কেউ না। পরবর্তীতে এবং সর্বশেষ রিসিপ্রোকাল প্রোনাউন ইজ আদার আর হচ্ছে ওয়ান অ্যানাদার। ইজ আদার হচ্ছে দুইয়ের মধ্যে, আর ওয়ান অ্যানাদার হচ্ছে দুইয়ের অধিক হইলে। অর্থাৎ যখন দুইয়ের মধ্যে যখন থাকবে তখন সেটা ইজ আদার, আর যখন ওয়ান অ্যানাদার মানে দুইয়ের অধিক যখন হয়ে যাবে তখন সেটা ওয়ান অ্যানাদার হবে। তো আশা করি প্রত্যেকে এই প্রোনাউনগুলো ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এখন আমরা দ্যাট অফ এবং দোজ অফ এর ভিতরে পার্থক্যটা শিখবো। দ্যাট অফ এবং দোজ অফটা কখন বসে? যখন দুইটা জিনিসের ভিতরে কম্পেয়ার করা হয়। তো দুইটা ক্ষেত্রে কম্পেয়ার বোঝায়, তবে দ্যাট অফ কখন বসবে আর দোজ অফ কখন বসবে এখন আমরা সেটা শিখবো। দ্যাট অফ বসবে যখন তুলনা করে সিঙ্গুলার বোঝালে, তুলনা করে সিঙ্গুলার বোঝালে, তুলনা করে যখন সিঙ্গুলার বোঝাবে তখন দ্যাট অফ। আর তুলনা করে প্লুরাল বোঝালে, হচ্ছে দোজ অফ হবে। তো দ্যাট অফ এবং দোজ অফ এর ভিতরে আমরা পার্থক্যটা পেয়ে গেছি। যখন তুলনা করে সিঙ্গুলার বোঝাবে তখন দ্যাট অফ বসবে, আর যখন তুলনা করে প্লুরাল বোঝাবে তখন দোজ অফ বসবে। এখন শুধু রুলস শিখলেই হবে না, আপনাকে প্র্যাকটিক্যালিও শিখতে হবে। তো কেমন, আমি যদি একটা উদাহরণস্বরূপ বলতে পারি, দ্য সিনারি অফ গোপালগঞ্জ, সরি বড় হাতের জি হবে, দ্য সিনারি অফ গোপালগঞ্জ ইজ বেটার দেন। এখন আপনারা বলুন, যেহেতু ইজ এখানে সিঙ্গুলার বোঝাচ্ছে তো কি হবে? দ্যাট অফ মানে সিনারি, তাহলে কি দ্যাট অফ। এখন আরেকটা আমি যদি দিক সেটা কি হতে পারে? রাজশাহী। দ্য সিনারি অফ গোপালগঞ্জ ইজ বেটার দেন দ্যাট অফ রাজশাহী। তো নিচেরটার ক্ষেত্রে সেম একই জিনিস হবে, যে এখন কি আমরা দোজ অফ কখন বসে? যদি আমি বলি দ্য ভিলেজেস অফ, এখানে আমি যদি দিই দ্য ভিলেজেস অফ চিটাগাং, আর কেন বসাইছি? ভিলেজেস মানে চট্টগ্রামের যে গ্রামগুলো, আর বেটার দেন দোজ অফ। কেন দোজ অফ বসাইলাম?
কারণ এখানে কি ভিলেজ, ভিলেজেস অর্থাৎ অনেকগুলো, প্লুরাল, এই যে আর প্লুরাল। দেন দোজ অফ, সিলেট দিতে পারি বা আমি খুলনা দিতে পারি। আশা করি দ্যাট অফ এবং দোজ অফ এর ভিতরে আপনারা সকলে ক্লিয়ার হয়ে গেছেন। এরপর আমরা শিখব ইউজ অফ পার্সোনাল প্রোনাউন, অর্থাৎ পার্সোনাল প্রোনাউন গুলো বাক্যে কিভাবে ব্যবহৃত হয়। দুইটা মাধ্যমে ব্যবহৃত হয়। সাধারণ বাক্যে একভাবে, দোষ বোঝালে অন্যভাবে। অর্থাৎ সাধারণ বাক্যে 231 অর্থাৎ সর্বপ্রথম সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন এবং সর্বশেষ ফার্স্ট পারসন। যেমন এখানে একটা সেন্টেন্স লেখা হয়েছে, আই, ইউ অ্যান্ড হি আর গুড ফ্রেন্ডস, অর্থাৎ আমি, তুমি এবং সে খুবই ভালো বন্ধু। এক্ষেত্রে কি একটা সাধারণ বাক্য, এক্ষেত্রে নিজের ফার্স্ট পারসনকে নিজে আগে আনলে হবে না, অর্থাৎ এই যে একটা সিকোয়েন্স 231 এই সিকোয়েন্সে লিখতে হবে, অর্থাৎ আগে সেক্ষেত্রে আসবে সেকেন্ড পারসন। এই সেন্টেন্সটা তখন কি ভুল। সঠিক সেন্টেন্সটা কিভাবে হবে আপনি আপনাদেরকে বলে দিই। এক্ষেত্রে সেকেন্ড পারসনটা আগে আসবে, অর্থাৎ ইউ আগে আসবে, ইউ, দেন তারপরে কি আসবে থার্ড পারসন অর্থাৎ হি, ইউ হি, তারপরে দেন আসবে কি আই, ইউ হি অ্যান্ড আই আর গুড ফ্রেন্ডস। কনসেপ্ট ক্লিয়ার? সাধারণ বাক্যে হচ্ছে সেকেন্ড, থার্ড, ফার্স্ট এরকম পার্সন অনুযায়ী একটা সাধারণ বাক্য উপস্থাপিত হবে। এবং দোষ বুঝাইলে আরেকটা সিকোয়েন্স, এখানে দোষ বুঝাইলে 123 অর্থাৎ আগে ফার্স্ট পারসন, দেন সেকেন্ড পারসন এবং সর্বশেষ থার্ড পারসন। তো এখানে আমি যদি এই বাক্যটি দেখি যে হি, আই অ্যান্ড হি আর টু ব্লেম, অর্থাৎ তাকে, আমাকে এবং সরি এখানে ইউ হবে, হি, আই অ্যান্ড ইউ আর টু ব্লেম, অর্থাৎ তাকে, আমাকে এবং তোমাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তো এখানে দোষ স্বীকার করলে এই সেন্টেন্সটা তখন ভুল। সঠিক সেন্টেন্সটা কিভাবে হবে, এই সিকোয়েন্সে হবে, অর্থাৎ আগে ফার্স্ট পারসন, দেন সেকেন্ড পারসন এবং সর্বশেষ থার্ড পারসন। অর্থাৎ আগে ফার্স্ট পারসন অর্থাৎ আগে আসবে আই, নিজের দোষটা আগে স্বীকার করতে হবে, আগে আই কমা তারপরে হচ্ছে সেকেন্ড পারসন অর্থাৎ ইউ, আই ইউ, দেন হচ্ছে হি, আই ইউ অ্যান্ড হি আর টু ব্লেম, অর্থাৎ আপনাকে নিজের দোষটা আগে স্বীকার করতে হবে। যেমন আই, ইউ অ্যান্ড হি আর টু ব্লেম। ইংরেজি আসলে শিখলে এর ভিতরে যে মজা। এরপর আমরা দেখে নিই বি ভার্ব দেন অ্যাজ নট। এরপরে সাবজেক্টিভ ফর্ম বসে, অর্থাৎ সাবজেক্ট বসে, লেট, প্রিপোজিশন এবং মেইন ভার্ব, এরপরে অবজেক্ট বসে। অর্থাৎ যেমন এরকম হতে পারে যে হি ইজ টলার দেন, কি হবে সাবজেক্ট, তাহলে কি আই, হি ইজ টলার দেন আই। ওখানে কিন্তু মি হবে না, কারণ এর আগে দেন আছে, অর্থাৎ আমরা যে নিয়মটা জানি দেনের পরে সবসময় সাবজেক্ট বসে। এরপরে যদি এটার ক্ষেত্রে দেখি লেট, প্রিপোজিশন এবং মেইন ভার্বের পরে অবজেক্ট বসে, তাহলে এক্ষেত্রে আমি লিখতে পারি এভরিওয়ান আন্ডারস্ট্যান্ড এক্সেপ্ট, এক্ষেত্রে কি হবে মি। এভরিওয়ান আন্ডারস্ট্যান্ড এক্সেপ্ট মি, অর্থাৎ প্রত্যেকে বুঝেছে
আমি বাদে, তাহলে এক্সেপ্ট হচ্ছে প্রিপজিশন। এক্সেপ্ট হচ্ছে কি? প্রিপজিশন। এক্ষেত্রে প্রিপজিশনের পরে কি বসে? অবজেক্ট বসে, এবং দেনের পরে হচ্ছে সাবজেক্ট বসছে। এখন আমরা দেখব এইদার অফ এবং নেইদার অফ এর ভিতরে পার্থক্য। কখন এইদার অফ বসে আর কখন নেইদার অফ বসে। এইদার অফ বসে যখন দুইয়ের মধ্যে প্রত্যেককে বোঝায়, আর নেইদার অফ বসে যখন দুইয়ের মধ্যে কেউকেই বোঝায় না। অর্থাৎ আমরা এক্সাম্পলের মাধ্যমে আমরা ক্লিয়ার করব বিষয়টা। এইদার অফ, either of the two girls is to blame for the damage। অর্থাৎ দুইটা মেয়ে এই ক্ষতির জন্য দায়ী। এই দুইটি মেয়ের মধ্যে প্রত্যেকেই ক্ষতির জন্য দায়ী। অর্থাৎ either of the two girls is to blame of the damage। মেয়ে দুইটির মধ্যে ক্ষতির জন্য দুইজনের মধ্যে প্রত্যেকেই দায়ী, অর্থাৎ দুইজনের মধ্যে প্রত্যেককেই বোঝাচ্ছে। তো either of আশা করি বুঝে গেছে। এর ভিতরে আরো গ্রামার রয়েছে। either of এর পরে কি বসে? either of এর পরে নাউন হচ্ছে প্লুরাল এবং ভার্ব সিঙ্গুলার। আরো গ্রামার আমরা যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করব তখন আমরা এগুলো ক্লিয়ার করে দেব। ইংলিশের ভিতরে আপনি একটার ভিতরে আরেকটা গ্রামার যদি শিখতে পারেন তাহলে আপনার ওভারঅল মনে থাকবে। অর্থাৎ একটা গ্রামারের ভিতরে একটা পার্টের ভিতরে আরেকটা পার্ট ও যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনি কখনো ইংলিশ ভুলবেন না। ইংলিশের ভিতরে রোমান্টিসিজমের ব্যাপারটা রয়েছে। আপনি যদি সঠিকভাবে ইংলিশ যদি খুবই মন দিয়ে শেখার চেষ্টা করেন আপনি অবশ্যই ইংলিশের প্রেমে পড়ে যাবেন। এটা মিথ্যা না, আপনি মিলিয়ে নিয়েন। এর পরবর্তীতে যখন নেইদার অফ অর্থাৎ দুইয়ের মধ্যে কেউ নয়, মানে এখানে এইদার অফ বলতে দুইয়ের মধ্যে প্রত্যেককেই বোঝাইছিল, কিন্তু নেইদার অফ এর মধ্যে দুইয়ের মধ্যে কেউকেই বোঝাবে না। অর্থাৎ আমি যদি লিখি neither of the roads leads to the railway station। এই অর্থাৎ neither of the roads leads to the railway station, অর্থাৎ রাস্তা দুইটির মধ্যে কোনোটি রেলওয়ে স্টেশনের দিকে যায়নি। অর্থাৎ এই দুইটার ভিতর কোনোটাই যায়নি, এই জন্য নেইদার অফ ব্যবহৃত হয়েছে। নেইদার অফ কখন ব্যবহৃত হয়? যখন দুইয়ের মধ্যে কেউ থাকে না। অর্থাৎ আমি এখানে উদাহরণস্বরূপ বলেছি নেইদার অফ দ্য রোডস লিডস টু দ্য রেলওয়ে স্টেশন, অর্থাৎ রাস্তা দুইটির মধ্যে কোনোটি রেলওয়ে স্টেশনের দিকে যায়নি। এবং either of the আমরা দেখেছিলাম দুইয়ের মধ্যে প্রত্যেকে, অর্থাৎ either of the two girls is to blame of the damage, ক্ষতির জন্য দুইটি মেয়ের মধ্যে প্রত্যেকেই দায়ী। আশা করি either of এবং neither of এর ভিতরে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না।